শব্দযন্ত্রের আরেকটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, অপদার্থ। গল্প শুরুর আগে আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় এবং এরপর থেকে আপনারা শব্দযন্ত্রের কোনো গল্প মিস করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেকেই ব্যবহার করে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় বাবার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলায় প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই বাবা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাকসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে কি আমার জানা নেই। সেজ কাকা মানে যাঁর ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই, বাবাই বড়, তারপর সেজ, মেজ, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসের AA, সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন, আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজ কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তাঁর কথাটা এক কথায় বলা যাবে না। সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজ কাকার এই দুটো তো হয়েই ছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা আর জল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজ কাকার তোতলামো দেখা দেয়। 9.5 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সেই তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তাঁর আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারাম, আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3 বার FA পরীক্ষায় ফেল হওয়ার পরে ওর বাবা মানে আমাদের ঠাকুর দাদা নিজেই ওর পড়াশুনো বন্ধ করে দেন। বলেন, খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পিছনে আর খরচ করে মানে টাকা জলে দেওয়ার আর কোনো মানেই হয় না। তবে গলগ্রহ হয়ে তো থাকতে দেওয়া চলে না। তুই আজ থেকে ভম্বলের সঙ্গে বাজারে যাবি, শাকসবজি, মাছ, মাংস এসব চিনে নিবি। তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি। ভম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশুনো করেছেন, মানুষ হয়েছেন। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে। ঠাকুরদা সেজ কাকার পকেটে 2টো 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারটা তোর উপরেই ছাড়লুম। সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেট ফুটো। নোট 2খানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথাও গলে পড়ে গেছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে
সেজো কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধেবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজো কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তাঁর পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত পুড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করেন না, এমনকি মানুষের মধ্যেই ধরেন না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিতকর্মা হবে। তার মানে কি? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজো কাকা? তারপর তারপর দাঁড়া, তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসত। সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজো কাকা আর ডাকেনও না। আমার যখন বছর 12 বয়স, একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন, আয়ুর্বেদিক বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজো কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম রে, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো। বললাম, হ্যাঁ তা তো হতেই পারে সেজো কাকা। তাহলে এর চিকিৎসা হবে না কেন? বললাম, তা তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজো কাকার এই অপদার্থতার জন্য তাকে কেউ কোনোদিন ডাক্তারের কাছে নিয়ে যায়নি। সত্যি বলতে কি, ওর সেই ছেলেবেলার সেই এক গাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি। স্বাস্থ্যটাও মোটামুটি ভালোই ছিল। সেজো কাকা বলে চললেন, চকবাজারের ফুটপাথে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজ দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসাই ঠিক হবে। দুদিন বাদে, তখন বর্ষাকাল, বিকেলে সেজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্বিসের জুতো, মালকোচা মেরে পরা ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, ভট্টাচ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা গাছের খবর পেয়েছি, তার শিকড় আমার চাই, ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজো কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যায়। বৃষ্টি নামলো না। সন্ধে যখন হব তখন দেখি সেজো কাকা ফিরছেন। দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শিকড়? আরে না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জংলার এত অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখে পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনি ইনি সেজো কাকার বুকের রক্ত খেয়ে
ফুলে ঢোল, টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোকে সেজো কাকার আর কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোঁক বেরুলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই দিন থেকেই বন্ধ হয়ে গেল। পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের এফ এর এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবেই আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজো কাকার সঙ্গেও যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি, মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম। সেজো কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজো কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজো কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি। তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলেরই চোখে ধরা পড়ত। পরমহংসদেবের সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দর ভূমিকা আছে সেই খবর পেয়ে সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। চেহারার মিলের জন্য পার্টটা পেতে নাকি তার অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানতে পারলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করার সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দ মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে কি আর তাকে দিয়ে কাজ চলে? অর্থাৎ ফিল্মের অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজো কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজো কাকা নাকি এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটোরে চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। আমার সঙ্গে আমার স্ত্রী আর 2 মেয়ে। তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজো কাকার কোনো খবর পায়নি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তেই আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবেই কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তাঁর ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে রমেশ গুপ্তর বাড়িতে এসে উঠেছেন 3 মাস হলো। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তাঁর ধাতে হয়নি। 10 বছরেও ইডলি দোসার অভ্যাস হয়নি। রোজ আধপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি ডাক্তার ভাগ্নেকে বলেছেন, এই ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে। দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা। একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সবই পাকা ঠিকই, কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁকা হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজন খানেক। আর যখন কথা বেরুলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে কখনো দেখিনি। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ এবং তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না, সেই জন্যেই বোধ হয় তাঁর মেজাজে একটা ভারিক্কি ভাব এসেছে। কিরে ঝন্টু, বললেন সেজো কাকা, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি? আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান গবেষণা, বললেন সেজো কাকা।
লোকে মান্নি টান্নি করে। আমার ৭৭ বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজ কাকা। নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা আগে বল। হালকা হেসে মাথা নাড়লাম। তবে আর কিসের বড়াই, ছ্যা 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 ছ্যা, একেবারে অপদার্থ। আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিনমুলুকে পালিয়ে বাঁচলি। আমি ভাবলাম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। কিন্তু এসব কি হচ্ছে বলতো? শকুনির ঠোক করে তো হাড় পাঁজর বার করে দিয়েছে শহরটার। দিনের মধ্যে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দর, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ একটু খাবো তারও জো নেই। দূর দূর দূর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজ কাকার উপর থেকে আমার টানটা এখনো যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টোটা ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ এবং স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আর যাওয়ার দিনটাও মোক্ষম বেছেছেন কাকা, কারণ সেদিন সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।